গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড়ের অন্ধকারে ঘেরা এক বিশাল জলাশয়, নাম তার লাল দিঘি। লোকে বলে অমাবস্যার রাতে এই দিঘির জল নাকি রক্তের মতো লাল হয়ে যায়। বাতাস ভারী হয়ে ওঠে পচা শ্যাওলা আর মরা মাছের গন্ধে। আজ অনেক বছর পর সেই দিঘির পাড়েই এসে দাঁড়িয়েছেন হরিচরণ চাটুর্যে, সাথে তার ভাইপো পলাশ, যে কলকাতা থেকে এসেছে কদিনের ছুটিতে। জ্যাঠামশাই, এই দিঘিটা নিয়ে গ্রামের লোক এত ভয় পায় কেন? জল তো বেশ শান্ত মনে হচ্ছে। জল শান্ত বলেই তো ভয় বেশি রে পলাশ। এই দিঘির তলায় কি লুকিয়ে আছে তা কেউ জানে না। গত 3 দিনে গ্রামের দুটো তরতাজা ছেলে উধাও হয়ে গেছে। শেষবার তাদের এই দিঘির পাড়েই দেখা গিয়েছিল। উধাও মানে ডুবে গেছে? না, ডুবলে তো লাশ ভেসে উঠত। এরা ভাসেও নি, ডোবেও নি, যেন জল হাওয়ায় মিলিয়ে গেছে। আর চাটুর্য মশাই, ও চাটুর্য মশাই, চাটুর্য মশাই, ও চাটুর্য মশাই, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি হলো রে রতন, এমন ভূত দেখার মতো দৌড়চ্ছিস কেন? ভূত তো নয় মশাই, তার চেয়েও খারাপ কিছু। আমার নৌকো, আমার নৌকোটাকে টেনে নিয়ে গেল। নৌকো টেনে নিয়ে গেল? কে? কুমির নাকি? কুমির নয় গো বাবু, কুমির নয়। জলের তলা থেকে উঠে এলো। ও মা গো, কালো কুচকুচে কালো একখানা হাত। এই মানুষের হাত নয়, যেন মরা গাছের ডাল। কিন্তু গায়ে কি জোর! আমার চোখের সামনে মাধবকে টেনে নিয়ে গেল জলের তলায়। একটা শব্দ হলো না, শুধু এক রাশ বুদবুদ আর লাল রক্ত ভেসে উঠল। রতনের কথা শেষ হওয়ার আগেই দিঘির মাঝখানে একটা বিশাল ঢেউ উঠল, অথচ বাতাস নেই কোথাও। হরিচরণ চাটুর্যের চোখ দুটো কুঁচকে গেল। তিনি বুঝতে পারলেন, বাতাস ছাড়াই যেখানে জল নড়ে সেখানে বিজ্ঞানের নিয়ম খাটে না। সন্ধ্যা নেমেছে ঘন হয়ে। হরিচরণ বাবু তার পুরনো পুঁথিপত্র ঘাঁটছেন। পলাশ জানলার ধারে দাঁড়িয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। গ্রামের পরিবেশ আজ বড় থমথমে। কোথাও কোনো শিয়ালের ডাক নেই, কুকুরের কান্না নেই, এক অস্বাভাবিক নিস্তব্ধতা। জ্যাঠামশাই, তুমি কি সত্যি বিশ্বাস করো জলে কিছু আছে? রতন হয়তো ভয় পেয়ে বাড়িয়ে বলছে। রতন মিথ্যে বলে না। আর এই দেখ, আমার দাদুর আমলের পুঁথি। এখানে লেখা আছে, আজ থেকে 100 বছর আগে এক তান্ত্রিক এসে ওই দিঘির পাড়ে আস্তানা গেড়েছিল। সে চেয়েছিল অমর হতে। গ্রামের কুমারী মেয়েদের বলি দিত এই দিঘির ঘাটে। পরে গ্রামবাসীরা তাকে পিটিয়ে মারে এবং ওই দিঘিতেই ডুবিয়ে দেয়। তার মানে সেই তান্ত্রিকের আত্মাই কি? হতে পারে, কিন্তু হঠাৎ 100 বছর পর সে জাগবে কেন? নিশ্চয় কেউ তাকে জাগিয়েছে, অথবা দিঘির তলায় এমন কিছু আছে যা কেউ তোলার চেষ্টা করছে। কে? ভেতরে এসো। নমস্কার চাটুর্য মশাই, শুনলাম গ্রামে নাকি খুব উপদ্রব হচ্ছে। কে তুমি? আগে তো দেখিনি তোমায় এই গ্রামে। আমি ভৈরব, ভৈরব। পাশের শ্মশানে কদিন হলো আস্তানা গেড়েছি। দিঘির ব্যাপারটা কানে এলো, তাই ভাবলাম আপনাদের একটু সাহায্য করি। ওটা সাধারণ প্রেত নয় মশাই, ওটা জল পিশাচ। জল পিশাচ? হ্যাঁ, যে অতৃপ্ত আত্মা জলের তলায় পচে মরে আর প্রতিহিংসার আগুনে জ্বলে, সেই হয় জল পিশাচ। আজ রাতে সে পূর্ণ শক্তি পাবে। যদি তাকে আটকাতে চান
তবে আজ রাতে দিঘির পাড়ে যজ্ঞ করতে হবে। যোগ্য? কিন্তু আমি তো শুনলাম তুমি শ্মশানে থাকো। দিঘির ব্যাপারে এত আগ্রহ কেন তোমার? সাধকের কাজই তো অশুভ শক্তি বিনাশ করা। আপনারা চাইলে আসবো, না চাইলে নয়। তবে মনে রাখবেন, আজ রাতে ও ডাঙায় উঠে আসবে। তখন কিন্তু ঘরের দরজা বন্ধ করেও লাভ হবে না। ভৈরব কাপালিক আর দাঁড়ালো না, ঝড়ের বেগে বেরিয়ে গেল ঘর থেকে। হরিচরণ বাবু চিন্তিত মুখে বসে রইলেন। পলাশ লক্ষ্য করল জ্যাঠামশায়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। মুক্তি, মুক্তি। রাত তখন 2টো, চারদিক ঘুটঘুটে অন্ধকার। হরিচরণ বাবু আর পলাশ চুপি চুপি এসে দাঁড়িয়েছে দিঘির দক্ষিণ পাড়ে একটা বড় বটগাছের আড়ালে। তাদের হাতে টর্চ, কিন্তু আলো জ্বালেনি। দিঘির ঘাটে দাউ দাউ করে আগুন জ্বলছে। জ্যাঠামশাই, ওই দেখো, ওই ভৈরব কাপালিক। চুপ কর, একদম শব্দ করবি না। ভালো করে লক্ষ্য কর ও কি করছে। ভৈরব কাপালিক দিঘির ঘাটে বসে মন্ত্র পড়ছে, কিন্তু সে মন্ত্র কোনো শান্তির মন্ত্র নয়। তার গলার স্বর ক্রমশ চড়ছে, যেন কাউকে আহ্বান করছে। আগুনের শিখাগুলো অদ্ভুতভাবে নীলচে হয়ে যাচ্ছে। ওং হ্রিং ক্রিং জলস্তোপ্রেত রাজায় নমঃ। জাগো, জাগো, তোর পিপাসা মেটাবো আমি। আয়, নিয়ে আয় সেই গুপ্তধন। সর্বনাশ পলাশ, ও পিশাচকে তাড়াতে আসেনি, ও পিশাচকে বশ করতে এসেছে। ওই দিঘির তলায় তান্ত্রিকের পুরনো মন্দিরের ধনসম্পত্তি আছে। এই ভৈরব সেই লোভেই পিশাচকে জাগিয়েছে। তাহলে এখন কি হবে? হঠাৎ দিঘির জল তোলপাড় হতে শুরু করলো। মনে হলো যেন জলের নিচ থেকে কোনো বিশাল আগ্নেয়গিরি জেগে উঠছে। জল পুষছে, পাক খাচ্ছে, আর সেই ঘূর্ণির মাঝখান থেকে ধীরে ধীরে উঠে এলো এক বিভৎস আকৃতি। 10 ফুটের মতো লম্বা এক মানব আকৃতি। শরীরটা পচা শ্যাওলা আর কাদার তৈরি। চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো। গা থেকে খসে পড়ছে মাংস আর জল। হ্যাঁ, পাবি পাবি, রক্ত পাবি, কিন্তু আগে সেই সিন্দুকটা তুলে দে। দে, আমার হাতে দে। পিশাচটা জলের উপর হেঁটে আসতে লাগলো ঘাটের দিকে। তার ভারী পায়ের চাপে জল ছিটকে উঠছে, কিন্তু ভৈরবের আদেশের তোয়াক্কা না করে সে সোজা ভৈরবের দিকে হাত বাড়ালো। একে দাঁড়া, দাঁড়া, আমি তোর প্রভু, আমাকে স্পর্শ করবি না। মন্ত্র মন্ত্র পড়ছি, দাঁড়া, মন্ত্র পড়ছি। মুক্তি চাই, তোর রক্তে মুক্তি। পিশাচটা কোনো মন্ত্র শুনল না। তার লম্বা লতানো হাত, যা আসলে জলের আগাছা দিয়ে তৈরি, তা বাড়িয়ে দিল ভৈরবের গলার দিকে। বাঁচাও, কোথায় আছো? বাঁচাও, চাটুর্দে মশাই, চাটুর্দে মশাই, বাঁচাও। পলাশ, টর্চটা জ্বাল, আর এই নে গঙ্গার চলার তুলসী পাতা, আমার পিছনে থাকবি। হরিচরণ বাবু আড়াল থেকে বেরিয়ে এলেন। তার হাতে একটা ত্রিশূল আর অন্য হাতে জবা ফুল। তিনি দৌড়ে গেলেন ঘাটের দিকে। ভৈরব তখন পিশাচের হাতে শূন্যে ঝুলছে। জ্যাঠামশাই, ও ভৈরবকে মেরে ফেলবে। ওরে অসুচি আত্মা, ফিরে যা, ফিরে যা, তোর নরকে ফিরে যা। জয় মা কালী। হরিচরণ বাবু হাতের জবা ফুল আর মন্ত্রপুত জল ছুঁড়ে দিলেন পিশাচটার গায়ে। জলটা পিশাচের গায়ে লাগতেই যেন অ্যাসিডের মতো ধোঁয়া বেরোতে শুরু করলো। পিশাচটা যন্ত্রণায় কাঁকিয়ে উঠল। যন্ত্রণায় ছটফট করতে করতে পিশাচটা ভৈরবকে ছুঁড়ে ফেলে দিল দিঘির জলে। ভৈরব সাঁতার জানে না, সে হাবুডুবু খেতে লাগলো।
আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আপনি বাঁচান। পিশাচটা এবার ঘুরে তাকালো হরিচরণ আর পলাশের দিকে। তার জ্বলন্ত চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। হরিচরণ বাবু এক পাও নড়লেন না। তিনি মাটিতে বসে পড়লেন এবং জোরে জোরে চণ্ডী পাঠ শুরু করলেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সবার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্ত্রের আওয়াজ যত জোরে হচ্ছে, পিশাচটা তত পিছিয়ে যাচ্ছে। তার শরীর থেকে কাদা আর শ্যাওলা খসে খসে পড়ছে। মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি তাকে জলের দিকে ঠেলে দিচ্ছে। পলাশ দেখল দিঘির জল আবার উত্তাল হয়ে উঠেছে, আর সেই জলের ঘূর্ণি পিশাচটাকে নিজের কেন্দ্রের দিকে টেনে নিচ্ছে। জ্যাঠামশাই দেখুন, ওটা গলে যাচ্ছে। বিপদ আর্তনাদ করে পিশাচটা আবার জলের তলায় তলিয়ে গেল। সাথে সাথে দিঘির জল শান্ত হয়ে গেল। শুধু ভৈরব কাপালিকের কোনো চিহ্ন আর পাওয়া গেল না। সেও তার লোভের সাথে তলিয়ে গেল অতল গভীরে। ভোরের আলো ফুটেছে। দিঘির জল এখন কাঁচের মতো স্বচ্ছ। লাল আভা আর নেই। গ্রামের লোকেরা ভিড় করছে পাড়ে। হরিচরণ বাবু ক্লান্ত, কিন্তু তার মুখে স্বস্তির হাসি। চাটুর্য মশাই, আপনি সাক্ষাৎ দেবতা। আপনি না থাকলে কাল রাতে গ্রাম উজাড় হয়ে যেত। আমি আর কেউ নইরে রত। পাপের ফল পাপীকেই ভোগ করতে হয়। ভৈরব লোভ করেছিল, তাই তাকেই প্রাণ দিতে হলো। পিশাচটা আসলে ওই তান্ত্রিকের অভিশাপ ছিল। ভৈরবের রক্তে সেই অভিশাপের সমাপ্তি ঘটল। কিন্তু জ্যাঠামশাই, ওই ভৈরব লোকটা আসলে কে ছিল? পরে তার ঝোলা থেকে কিছু পুরনো দলিল পেয়েছি। ও আসলে ডাকাত দলের সর্দার ছিল, সাধুর ছদ্মবেশে ঘুরত। জানতো এখানে গুপ্তধন আছে, কিন্তু জানতো না কিছু ধন থাকে যার পাহারাদার স্বয়ং যমরাজ। পলাশ দিঘির দিকে তাকাল। ভোরের বাতাসে দিঘির জল ঝিলমিল করছে, কিন্তু পলাশের মনে হলো জলের খুব গভীরে অন্ধকারের মধ্যে যেন দুটো লাল চোখ এখনো তাকিয়ে আছে, অপেক্ষায় আছে পরবর্তী কোনো লোভী মানুষের। চলো জ্যাঠামশাই, বাড়ি ফিরি। এই দিঘির দিকে তাকালে এখনো আমার গা ছমছম করছে। চল, কিছু রহস্যই থাকা ভালো। তারা দুজনেই ধীর পায়ে গ্রামের পথ ধরল। পেছনে পড়ে রইল লাল দিঘি, তার বুকে হাজার বছরের রহস্য লুকিয়ে। আবার শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু কে জানে এ ঘুম কবে ভাঙবে।